বিষয়গুলা যেগুলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সংহতির সঙ্গে সম্পৃক্ত, সেই বিষয়গুলা নিয়ে নির্বাচিত সরকার কাজ করবে। তা আমি তো এই মুহূর্তে সেনাবাহিনীকে নেতিবাচক ভাবে বা সেনা প্রধানকে নেতিবাচক ভাবে বিবেচনা করার কোনো কারণ দেখি না। আমরা কিন্তু একটা অগণতান্ত্রিক শাসনে ছিলাম শেখ হাসিনার, সেই জায়গায় যারা আরেকটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে রিপ্লেস করতে চায় তারাই কিন্তু মূলত সেনা প্রধানের উপর খেপেছেন এবং সেনা প্রধানের পিছু নিয়েছেন। পর্যন্ত কয়জন আওয়ামী লীগ সরকারের এই ফেসিবাদের দোষরের বিচার শুরু হয়েছে আপনি বলেন? ট্রাইব্যুনাল এই পর্যন্ত গত 9 মাসে শুধু চানখারপুলে হত্যার যে মামলাটি হয়েছে সেইটার চার্জশিট দাখিল করতে পেরেছে, আর একটা অভিযোগেরও তারা কোনো নিষ্পত্তি করতে পারে নাই। এইখানে এমন বিষয়টা তো এরকম না। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে একটা বিষয়ে একমত যে এই মুহূর্তে আর্মি টেক ওভার করবে না, কিন্তু অন্যান্য বিষয়ের সঙ্গে আমি দ্বিমত পোষণ করতে চাই উইথ ডিউ রেসপেক্ট। উনি বলছে যে যে করতে পারবে না, কারণ ওনার সাথে থাকবে না আর্মিরা। হ্যাঁ, আর্মি করতে পারবে না, এবং এটা কিন্তু আসলে আর্মির সঙ্গে থাকবে না এটা বলার চাইতে আমাদেরকে বিবেচনা করতে হবে 5 আগস্ট থেকে। 5 আগস্ট থেকেই কিন্তু ধরেন সেনা প্রধানের একটা অবস্থান আছে। উনি এর আগে 3 বা 2 আগস্ট একটা দরবার করেছিলেন, দরবার করে তিনি সিদ্ধান্ত নিলেন যে উনি জনগণের সঙ্গে থাকবেন নাকি ফেসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকারের সঙ্গে থাকবেন। তো উনি কিন্তু শেষ পর্যন্ত আমাদের আপনার অনুষ্ঠানেও বারবার আমরা বলেছি যে সেনাবাহিনীকে বা সেনা প্রধানকে আমাদের এই জন্য ধন্যবাদ দিতে হবে যে শেষ মুহূর্তে তারা কিন্তু আহ আগস্টের শুরুতে বা জুলাইয়ের শেষ দিকে তারা কিন্তু সরাসরি জনগণের বিপক্ষে অবস্থান নেন নাই, এবং তাদের সেই অবস্থান না নেয়ার কারণেই কিন্তু আমরা 5ই আগস্ট সফল হয়েছি, এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। এই সেই কারণে আমি মনে করি যে সেনা প্রধান এবং সেনাবাহিনীকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। এবং 5ই আগস্টের পর পর আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এক ধরনের একটা এনার্কি পরিস্থিতি তৈরি করা হচ্ছে এখন। সেই এনার্কিতে সেনা প্রধান বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন, এবং সেনা প্রধানের উপর রাগের সবচেয়ে বড় কারণ হচ্ছে উনি প্রথম থেকেই নির্বাচনের কথা বলছেন। এবং আজকে যে দরবারটা হয়েছে, এই যে তথ্য বাইরে এসেছে আমরা দেখেছি যে সেইখানে উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এবং উনি আশা প্রকাশ করেছেন যে 2026 সালে 1ম জানুয়ারিতে উনি নির্বাচিত সরকার দেখতে চান, মানে আশা প্রকাশ করেছেন। তো সেই জায়গায় আপনি দেখবেন যে মূলত ওনাকে যে যেই অংশটা দোষারোপ করছে এরা মূলত আমাদের রাষ্ট্রে এক ধরনের অ্যানার্কি তৈরি করতে চায়, নির্বাচনের বিপক্ষে, সংস্কারের নামে নির্বাচনকে পিছাই দিতে চায়, আপনার 5 বছর ইউনূস সরকারকে ক্ষমতায় দেখতে চায়। এইরকম যারা আছেন অগণতান্ত্রিক, আমরা আমরা কিন্তু একটা অগণতান্ত্রিক শাসনে ছিলাম শেখ হাসিনার, সেই জায়গায় যারা আরেকটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে রিপ্লেস করতে চায় তারাই কিন্তু মূলত সেনা প্রধানের উপর খেপেছেন এবং সেনা প্রধানের পিছু নিয়েছেন, এবং বারবার বলছেন যে সেনা যদি 5 আগস্ট থেকে আজকে পর্যন্ত বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে খোলামেলা ভাবে যদি বলি উনি তো 5 আগস্টের আগেই চাইলে ক্ষমতা নিতে পারতেন। 5ই আগস্ট ক্ষমতা নিতে পারতেন উনি, উনার মাঝখানে তো 3 দিন সরকারই ছিল না আমাদের দেশে। সেনাবাহিনী বা হয়তো বা এখন বলতে পারেন উনি সেনাবাহিনীর বাধার মুখে, সদস্যদের বাধার মুখে উনি ক্ষমতা নিতে পারেন নাই। তাইলে পরে তো এই সেনাবাহিনীকে নিয়ে আমাদের তো ভয় এবং শঙ্কার কিছু নেই। তবে ভালোর দিক হচ্ছে যে সেনাবাহিনী যে কথাটা বলছে যে নির্বাচনের কথা বলেছেন উনি আজকে দরবারে, এবং উনি এর আগেও একটা অনুষ্ঠানে বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার জন্য। আজকে উনি আবার পরিষ্কার করে বললেন, এর ফলে নির্বাচন নিয়ে সেনাবাহিনীর যে অবস্থান সেটা পরিষ্কার হয়ে গিয়েছে আমি মনে করি। এবং আমি আরো মনে করি যে নির্বাচন নিয়ে এই সরকারের এখন আর কোনো টালবাহানা করার দরকার নেই। এই সরকার তো জুলাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এটা জুলাই গাদ্দার, এই সরকারকে আমি বলি জুলাই গাদ্দার। তারা আব্দুল হামিদকে প্রকাশ্যে চলে যেতে দিয়েছে। উনি ভিআইপি লাল পাসপোর্ট ব্যবহার করে উনি আব্দুল হামিদ দেশ ছাড়ে কিভাবে, যার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলার আসামি আছে এবং ফেসিবাদের অন্যতম হোতা। আমরা যদি বিগত 15 বছরের ফেসিবাদের যদি 10-15 জন টপ লিডারকে বাছাই করি, আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাদের একজন। তাদেরকে যেই সরকার প্রকাশ্যে যেতে দেয় সেই সরকারকে আপনি জুলাই চেতনার সপক্ষের শক্তি কিভাবে এখন বিবেচনা করেন? তারা হচ্ছে আব্দুল হামিদকে অ্যারেস্ট করে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার নাটক করে নিজেরা নিজেরাই। আওয়ামী লীগ তো তারা গত বছরে, আওয়ামী লীগের কার্যক্রম তো তারা গত বছরের 24 সেপ্টেম্বর না অক্টোবরে উপদেষ্টা পরিষদের বৈঠকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
সেটা আচ্ছা আচ্ছা। আবার নতুন করে নিষিদ্ধ ঘোষণা করার দরকারটা কি? এরকম নাটক সাজায়া রাস্তা আপনার অবরোধ করে আপনি সেইখানে জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করতে বলা হচ্ছে, সেখানে আপনার নানা একটা নাটকের উপর নাটক করা হচ্ছে। তো এই সরকারের আপনি দেখবেন যে যখন আপনি নির্বাচনের পক্ষে কথা বলবেন, এই এই সরকারের ভিতরে যে একটা অংশ আছে যারা বেসিক্যালি, আমি যেটা বললাম, জুলাই গাদ্দারে পরিণত হয়েছে এই সরকার, তারা এই নির্বাচনটা নিতে পারে না, কারণ তাদের মধ্যে এক ধরনের ক্ষমতা ভোগ করার মোহ আমি লক্ষ্য করছি। এটা অত্যন্ত দুঃখজনক, হতাশাজনক বটে। এবং এই সরকারের আপনি নির্বাচন নিয়ে কথা বললে, এবং আরো একটা বিষয় হচ্ছে যে আমি তো মনে করি সেনা প্রধান সেটা যথাযথ বলেছেন যে করিডোর নিয়ে কথা বলেছেন উনি। এখন আহ, এই করিডোর খুবই আপনার জিও স্ট্র্যাটেজিক জায়গা থেকে খুবই একটা স্পর্শকাতর বিষয়। এটা কর্নেল মুস্তাফিজ ভাই ভালো বুঝবেন, উনি যেহেতু মিলিটারি ব্যাকগ্রাউন্ডের। এটা তো আসলে সেনা বাহিনীর সঙ্গে আমাদের যে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে। কারণ আপনি এখন প্রশ্ন করতে পারেন সেনাবাহিনীকে কেন সরকার জিজ্ঞেস করবে? অবশ্যই জিজ্ঞেস করবে। সেনাবাহিনী আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন, এবং নিরাপত্তা কৌশল এবং পরিকল্পনা তারাই প্রণয়ন করেন। এটা আমাদের অন্যান্য মিনিস্ট্রি প্রণয়ন করেন না, বা পলিটিক্যাল সরকারগুলোর সঙ্গে মিলেমিশে তারা প্রণয়ন করেন। তো সেই জায়গায় উনি বলেছেন যে করিডোরের মতো একটা স্পর্শকাতর বিষয় সেনাবাহিনী এবং আমাদের যে নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে নিতে হবে। আমরা যদি দেখি যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় কার্যকর যে রাজনৈতিক দল বিএনপি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনিও বলেছেন যে এই করিডোরের বা বন্দর দেওয়ার মতো স্পর্শকাতর বিষয়গুলা, গুরুত্বপূর্ণ বিষয়গুলা যেগুলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সংহতির সঙ্গে সম্পৃক্ত, সেই বিষয়গুলা নিয়ে নির্বাচিত সরকার কাজ করবে। তা আমি তো এই মুহূর্তে সেনাবাহিনীকে নেতিবাচক ভাবে বা সেনা প্রধানকে নেতিবাচক ভাবে বিবেচনা করার কোনো কারণ দেখি না। উনি কি করবেন সেটা বিবেচনা করে উনাকে নেতিবাচক ভাবে উপস্থাপন করার চাইতে উনি কি করেছেন সেটা আমাদের বিবেচনা করতে হবে। এই পর্যন্ত আমি সেনাবাহিনীর যে ভূমিকা দেখি, আমি খুব একটা খারাপ কিছু দেখি নাই। বা সেনা, আমি আমি তো মনে করি যে আজকে পর্যন্ত যদি কালকে কি হবে, ভবিষ্যতে কি হবে, সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আজকে পর্যন্ত যদি আমি সেনা প্রধানের ভূমিকা বিবেচনা করি, তাকে নিয়ে নানা বিতর্ক থাকতে পারে, নানা সমালোচনা থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আজকে পর্যন্ত ওনার যে ভূমিকা, এটা যদি উনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন আগামী নির্বাচন অবধি, তাহলে বাংলাদেশের ইতিহাসে এই সেনা প্রধানের নাম গুরুত্বপূর্ণ ভিন্নভাবে লেখা থাকবে। যারা বাংলাদেশে এনার্কি তৈরি করতে চান, এই বিপ্লবের সপক্ষে শক্তির পরিচয় দিয়ে যারা গণতন্ত্রকে ব্যাহত করতে চান, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে চান, এই মব তৈরি করে আপনি নানা ধরনের গুজব রটিয়ে ষড়যন্ত্রের গল্প কিচ্ছা কাহিনী সরিয়ে, এখন বাংলাদেশে আরেক সমস্যা হয়েছে। আগে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করলেই বলা হতো মবের কথাও তো পাকিস্তানের উনি দালাল, বলেছেন, মবের পাকিস্তান চলে বিরুদ্ধেও যাও। তো উনি হ্যাঁ, সেনাবাহিনী বলেছে তো যে এই মব সন্ত্রাস চলতে পারে না, এটা গ্রহণযোগ্য না। আজকে তারা দরবারে আলোচনা করেছে। এখন শেষ যেটা করবেন। আরেকটা সমস্যা হচ্ছে, আপনি এই সরকারের যদি কোনো সমালোচনা করবেন, এদের একটা গ্রুপ আছে, আল বটর গ্রুপ, অনলাইনে খুব সক্রিয়, এই বটর ফোর্স এবং এদের যে গুজব সেল, এরা আপনাকে ভারতের দালাল, রয়ের দালাল বলে প্রচার করে দিবে। এরা একেবারে আওয়ামী লীগের যে আচরণ, আওয়ামী লীগের আচরণ পুরোটাই আত্মস্থ করেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এদের এদের পরিস্থিতি আওয়ামী পরিস্থিতি লীগের আওয়ামী চেয়েও লীগের ভয়াবহ, চেয়েও আওয়ামী লীগের চেয়েও খারাপ। ভয়াবহ। হ্যাঁ, তো সেই হুম। জায়গা থেকে আমাদেরকে বিবেচনা করতে হবে। এবং আমি মনে করি যে না, এই মুহূর্তে বাংলাদেশের সবার আমাদের দাবি এক হওয়া উচিত যে যত দ্রুত একটা নির্বাচন দিয়ে এই সরকারকে চলে যেতে হবে। এই সরকারের কাজ বন্দরের বন্দর কাকে দিবে না দিবে এটা এই সরকারের কাজ না, করিডোর নিয়ে চিন্তা ভাবনা করা তাদের কাজ না। তাদের যে কাজ, তারা তো সেটাই করতে পারে নাই। এই পর্যন্ত কয়জন আওয়ামী লীগ সরকারের এই এই ফেসিবাদের দোষরের বিচার শুরু হয়েছে আপনি বলেন? ট্রাইব্যুনাল এই পর্যন্ত গত 9 মাসে শুধু চানখারপুলে হত্যার যে মামলাটি হয়েছে সেইটার চার্জশিট দাখিল করতে পেরেছে, আর একটা অভিযোগেরও তারা কোনো নিষ্পত্তি করতে পারে নাই। এইখানে এমন বিষয়টা তো এরকম না যে আপনি 15-20 বছর আগের ঘটনার অনুসন্ধান তদন্ত করছেন, যে আপনার কাছে সাক্ষী নাই, প্রমাণাদি নাই। এটা তো জাস্ট 9 মাস আগের ঘটনা। এগুলা হাজার হাজার সাক্ষী নিঃসন্দেহে আছে, প্রমাণ প্রমাণাদি করতে আছে। 9 মাসে আপনি যে একটা কোনো কেস সেটেল করতে পারেন নাই, কোনো আগাইতে পারেন নাই, আপনি ফেসিবাদের দোষরদের বিচার করতে পারেন নাই। উপরন্ত আমি আবার বলবো, এই যে খালেদা জিয়া, উনি উনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। উনাকে আওয়ামী লীগ সরকার বারবার আবেদন করার পরও বিদেশে চিকিৎসা নিতে দেয় নাই। আর আব্দুল হামিদকে এখন পাচার করে দেওয়ার পরে বলা হচ্ছে উনি ক্যান্সারের ফোর্থ স্টেজে আছেন। কেন খালেদা জিয়ার প্রাণহানির সংখ্যা ছিল না? যেই, তখন তো আব্দুল হামিদ রাষ্ট্রপতি ছিল, সেই তো যাইতে দেয় নাই খালেদা জিয়াকে বিদেশে। তাইলে এখন এই আব্দুল হামিদকে এই সরকার কিভাবে বিদেশে যাইতে দেয়?
ভিআইপি আপনার এই টার্মিনাল ব্যবহার করে। এই সরকার পরিষ্কারভাবে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে, জুলাই চেতনার সঙ্গে গাদ্দারি করেছে, এবং এরাই এখন ভারতের দালালে পরিণত হয়েছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ।